আজ থেকে প্রায় 40 বছর আগে কিছু তরুণ একত্রিত হয়ে একটি নাট্যদল প্রতিষ্ঠা করেছিল। সেই দিনটাও ছিল 27শে মার্চ। কিন্তু তখন সেই তরুণ প্রজন্ম জানত না যে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, এবং এই বিশিষ্ট দিনটিতে এই তরুণেরা একটি অসাধারণ কাজ সম্পন্ন করে ফেলেছিল। আজ এই বিশ্ব নাট্য দিবসের দিনে আমরা কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটার একত্রিত হয়েছি আমাদের নাট্য দলের জন্মদিন পালনের জন্য। এই জন্মদিনে আমরা একটি নাট্য আলোচনা চক্রের আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও নাট্যকার শ্রী মৈনাক সেনগুপ্ত মহাশয়। উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্য সমালোচক ও বিশ্লেষক শ্রীযুক্ত রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়, এবং এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিশিষ্ট অভিনেতা এবং সঞ্চালক শ্রীযুক্ত প্রেমাঞ্জন দাশগুপ্ত মহাশয়। আমরা শুরুর আগে আমাদের সঞ্চালক মহাশয়কে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি এবং তাকে একটি ক্ষুদ্র সম্বর্ধনা দিয়ে আমরা তাকে সম্মানিত করতে চাই। শ্রীযুক্ত প্রেমাঞ্জন দাশগুপ্ত মহাশয়কে প্রথমে ব্যাজ পরিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের দলেরই সদস্যা শম্পা মণ্ডল। উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রী রথীন্দ্র সেনগুপ্ত। এরপর তাকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রী প্রদীপ ঘোষ। এরপর শান্তিময় চৌধুরী স্মৃতি স্মারক তার হাতে তুলে দেবেন শ্রীমতী মৌ শীল চৌধুরী। শ্রীযুক্ত প্রেমাঞ্জন দাশগুপ্ত মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন সম্পন্ন হল। এরপর আমরা আমাদের সঞ্চালক মহাশয় শ্রী প্রেমাঞ্জন দাশগুপ্তের হাতে আমাদের মাইক তুলে দিচ্ছি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 2026-এ বিশ্ব নাট্য দিবসে। বিশ্ব নাট্য দিবসের এই দিনটি এমনিতেই মর্মস্পর্শী, সংবেদনশীল একটা দিন। ভাবতে ভালো লাগে, আজ থেকে আমাদের বন্ধু গৌতম বলছিলেন যে আজ থেকে 40 বছর আগে এই দিনটিতেই বেশ কিছু তরুণ তুর্কি প্রতিষ্ঠা করে এ নাট্যদলে KALT, কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটার। এ পথ চলা চলতেই থাকে এবং আমরা এসে উপনীত হই
41তম বর্ষে। বলা বাহুল্য, এই চলা সহজ ছিল না। যখনই কোনো ট্রাভেল বা জার্নির কথা ওঠে, তখন বন্ধুর পথ থাকবে তথা অনুর্বর পথ থাকবে, এটা ধরে নিয়ে পথিক পথ হাঁটে। কেএলটি বন্ধুর পথ, বহু বন্ধুর পথ হাঁটতে হবে জেনেও এই পথটা হেঁটে এসেছে, এখনো চলছে, প্রচলিত রয়েছে প্রদীপ শিখা, জীবন শিখা। আমার কেএলটির ঘরে আসলে, মহলা কক্ষে আসলে আমার মনে পড়ে আমি গত বছর এসেছিলাম আপনাদের আহ্বানে, আমন্ত্রণ, এবং এখানে আসলে আমার মনে হয় আমি আমার নিকেতন, আমার নিজের গৃহে, আমার ভালোবাসার বাড়িতে এসেছি, আমারই বন্ধুদের কাছে। কেন মনে হয় নিজের বাড়ি, তার অনেকগুলি কারণ আছে। এই মুহূর্তে আমার হাতে যে পৃষ্ঠাটি রয়েছে, এই পৃষ্ঠাটিতে আমি দেখছি যে যারা আজকে সম্মানীয় বক্তা, প্রত্যেককে একটি স্মারক দিয়ে সম্মাননা প্রদান করা হবে। প্রত্যেকটি স্মারকের নাম আলাদা আলাদা। আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি, বললেন, আমি রাজুর সঙ্গে কথা বলছিলাম, রাজু বললেন যে আমাদের দলের পৃষ্ঠপোষক যারা যারা আজকে আর ইহলোকে নেই, আমাদের দলের শুভাকাঙ্ক্ষী যারা, আমাদের দলের যারা ভীষণভাবে আমাদের দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, যতই বাধা বিঘ্ন আসুক না কেন, তারা যারা আজকে নেই ইহলোকে, তাদের নামে নামাঙ্কিত হয়েছে এই সমস্ত স্মারক। এই যে সকলকে আবদ্ধ করা বা নিবদ্ধ করা কোনো একটা মহৎ কাজে, এটা পারে কোনো বড় সংগঠন, এটা পারে সে সংগঠনে গণতন্ত্র থাকবে। কাজেই হ্যাটস অফ টু কেএলটি। আমরা আজকে এই সন্ধ্যেতে আমাদের যে আলোচনা সভা রয়েছে, তাতে আমরা 3 জন বক্তাকে পাচ্ছি। আপনারা নামগুলি শুনেছেন। আমরা প্রথমে শ্রীযুক্ত রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেব। ওকে দলের ব্যাজ পরিহিত করে দেবেন শ্রী প্রদীপ গিরি। পরবর্তী বক্তা শ্রীযুক্ত মৈনাক সেনগুপ্ত মহাশয়কে আমরা একটু সম্মান প্রদর্শন করব। শ্রী মৈনাক সেনগুপ্ত মহাশয় বিশিষ্ট নাটককার, অভিনেতা শ্রী মৈনাক সেনগুপ্ত মহাশয়। শ্রীযুক্ত ডক্টর ঋতব্রত ভট্টাচার্য এসে গেছেন। আমরা এক্ষুনি ওকে বরণ করে আমাদের পরবর্তী কর্মসূচিতে যাব।
আমরা আমাদের মূল যে বিষয়ে আজকে সকলে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, বিষয়টিতে আসি। আজকে সন্ধ্যের আলোচনা সভা। আজকের আলোচনা সভার বিষয় থিয়েটারে একাল শেখা। সঙ্গে একটি সাব টপিক রয়েছে, মঞ্চ যার বাক স্বাধীনতা কি তার, বলে অনেকগুলো ডটস রয়েছে এই, এবং একটা ইন্টারোগেশন মার্ক আছে। এই যে ডটস দেওয়া, এটা একটা ব্যক্তিকে বোঝায়, অনেক না বলা কথাকে বোঝায়, তথা অব্যক্ত কথাকে বোঝায়। আমরা দেখব, শুনব আমাদের বক্তারা এই ব্যাপারে কিভাবে আমাদেরকে ঋদ্ধ করছেন, কিভাবে তারা আলোকপাত করছেন মূল বিষয়টি এবং যে সাব টপিকটি রয়েছে সে ব্যাপারে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিখ্যাত নাট্য সমালোচক, বিশ্লেষক, প্রাবন্ধিক, সাংবাদিক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয়, রয়েছেন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য মহাশয়। ওর পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না, ওর কর্মকাণ্ড, ওর কাজ, ওর যে ক্রেডেনশিয়াল। বিখ্যাত সাংবাদিক এবং চলচ্চিত্র পরিচালক তথা নির্মাতা। সঙ্গে রয়েছেন আমার বন্ধুবর, অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ এবং এই সময়ের একজন স্বনামধন্য নাটককার শ্রী মৈনাক সেনগুপ্ত মহাশয়। বহু বহু সেমিনারে, একাধিক সেমিনারে আমি ওর বক্তব্য শুনেছি। কখনো কখনো সেই সেমিনারে আমি এরকম সৃজনের আসনে থেকে, ওর পাশে থেকে বসবার সুযোগ পেয়েছি এবং দেখেছি কতটা ঋদ্ধ তিনি এই নাট্য বিষয়ক ভাবনায়। আমরা এক এক করে বক্তাদের বক্তব্য শুনবো। তার আগে একটা ছোট্ট আউটলাইন একটু বলে নিতে চাই, যা হয়তো কিছুটা বুস্ট করতে পারে, ভাবাতে পারে, ভাবিত করতে পারে আমাদের স্বনামধন্য বক্তাদের। দেখুন, পটশিল্প, ঝুমুর গান, কবি গান, যাত্রা, এগুলো বহু আগে থেকেই ছিল। খুব সংক্ষেপে বলি, 1795 সাল গেরাসিম লেবেদেফের হাত ধরে প্রসেনিয়াম থিয়েটার আমরা পেলাম। সেখানে একজন বাঙালির বিরাট ভূমিকা ছিল, গোলকনাথ দাস, যিনি একজন শিক্ষক ছিলেন এবং তিনি তর্জমা করলেন, বঙ্গীয়করণ করলেন এবং মঞ্চায়িত হলো দ্য ডিসগাইজ বা লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, দুটি ডক্টর। আমরা আরো এগোতে থাকলাম। আমরা এলাম, তারপরে পেলাম আমরা নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কে। সে একে এলাম রামকৃষ্ণ, গিরিশচন্দ্র ঘোষ, নটি বিনোদিনী, তারা সুন্দরী, এদেরকে আমরা পেলাম। আমরা 1859-এ এলাম। একদিকে শিশির কুমার ভাদুরী, অন্যদিকে জন্ম নিয়েছেন চার্লস স্পেন্সার চ্যাপলিন। এইভাবেই নাটকের বহমানতা চলেছে, আজও চলছে। পরবর্তীতে এসে আমরা আরো অনেককে পেলাম, উৎপল দত্ত মহাশয়কে পেলাম, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে পেলাম, এরকম বেশ কিছু নক্ষত্রকে আমরা পেলাম থিয়েটারে। এসে তার পরবর্তীতে আমরা পেলাম রমাপ্রসাদ বণিকের মতো অসাধারণ এক ব্যক্তিত্বকে। এখনো চলছে থিয়েটার। এখন কারা থিয়েটার করছেন? আমরা যারা থিয়েটার চর্চার মধ্যে রয়েছি, যাপন
রঙ্গভূমি থিয়েটার নিয়ে তারা জানে। এই সমগ্র চলচ্চিত্রটিকে মাথায় রেখে আমরা আলোচনায় যাব থিয়েটারের একার, থিয়েটারের শেখা, এবং সঙ্গে মঞ্চ যার, বাক স্বাধীনতা কি তার, সেই বিষয়ে কে কিভাবে আমাদেরকে ভাবনা প্রক্ষিপ্ত করছেন, সেই জায়গার অন্বেষণে আমরা থাকবো, তা আহরণে আমরা থাকবো। আমাদের প্রথম বক্তা শ্রী ঋতব্রত ভট্টাচার্য মহাশয়। পেয়েছি, কিন্তু সবচেয়ে দেরিতে এসে মৈনাক বাবুর মতো মানুষ এখানে বসে আছেন, রঞ্জন বাবুর মতো মানুষ বসে আছেন। আমাকে প্রথম দেওয়াটা একটু গুরুচণ্ডালি দোষ হলো। প্রথম বক্তার সুবিধা এবং অসুবিধা হচ্ছে তিনি পূর্ববর্তী বক্তা কেউ থাকে না বলে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করতে পারেন, কিন্তু বিপজ্জনক দিক হলো প্রথমে যদি কেউ ব্যাট হাতে নেমে পড়ে, সে 0 রানেও আউট হতে পারে, আবার অনেকক্ষণ ক্রিজেও টিকে থাকতে পারে। যেহেতু এখানে একজন নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব মৈনাক সেনগুপ্ত আছেন, অবশ্যই প্রেমাঞ্জন বাবু আছেন, এবং আমার অত্যন্ত প্রিয় রঞ্জন বাবু তিনি আছেন। সুতরাং আমি নাটকের যে দুটো অঙ্গ রয়েছে, বা যে কোনো আর্ট ফর্মের দুটো দিক থাকে। একটা দিক অবশ্যই কন্টেন্ট, অর্থাৎ তার ভেতরে কি আছে, এবং আরেকটা হচ্ছে ফর্ম। আমি মূলত এই কন্টেন্টের একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। তার কারণ আর দুজন যারা আছেন তারা যে আলোচনা করবেন তারা আমাদের ঋদ্ধ করবেন, সুতরাং সেখানে গুরুচণ্ডালী দোষ এবং নিজের অজ্ঞতা না প্রকাশ করাই বুদ্ধিমানের কাজ হবে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোতে এটা ব্যক্তিগত মত, সেই মতের উপর দাঁড়িয়েই কথা বলবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আদি অনন্ত কাল ধরে স্টেজ, মঞ্চ বা মুক্ত মঞ্চ, বিভিন্ন ফর্মে গোটা পৃথিবী জুড়ে নাটক এসেছে, থিয়েটার এসেছে। একটা সময় বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় প্রকাশও হয়েছিল যে চলচ্চিত্র যখন নির্বাক, তখনই নাকি মঞ্চ উঠে যাবে, মঞ্চের অভিনয় উঠে যাবে। আবার চলচ্চিত্র যখন সবাক হলো, তখন সবাই বললেন যে এবার তো মঞ্চে আর কেউ অভিনয় দেখবেন, এবার তো সবাই কথা বলবেন। একমাত্র চার্লি চ্যাপলিন খুব দুঃখ পেয়েছিলেন, তিনি বলেছিলেন চলচ্চিত্র তার আন্তর্জাতিক যে জায়গাটা রয়েছে সেটা হারালো। মানে উনি বলছেন ইংরেজিতে যে ইট লস ইটস ইন্টারন্যাশনাল চার্ম, এখন চলচ্চিত্র লোকাল হয়ে যাবে। তা চলচ্চিত্র তো পরীক্ষা নিরীক্ষা প্রতিনিয়ত হচ্ছে, এখন এআই চলে এসছে, সুতরাং আরো পরীক্ষা নিরীক্ষা হবে, এর মধ্যে দিয়ে চলচ্চিত্র যাবে। কিন্তু তাই বলে কি নাটক, থিয়েটার, মঞ্চে অভিনয়, তার বিভিন্ন প্রকল্প কোথাও কি ঘাটতি পড়েছে? পড়েনি এবং পড়বেও না, এটা আমরা সবাই এখন বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিরাট বিস্তৃত পৃথিবীতে প্রতিনিয়ত নাটক নিয়ে কত কাজ হচ্ছে, প্রতিনিয়ত নাটকের বিভিন্ন ফর্ম নিয়ে কাজ হচ্ছে। আমি তার মধ্যে ঢুকবো না। আমি পশ্চিমবাংলা, আমাদের পোড়া দেশ, আমাদের প্রিয় শহর কলকাতা, পশ্চিমবাংলার নাটক, আমি তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো। এখন প্রশ্ন হচ্ছে প্রেমাঞ্জন বাবু সঞ্চালক হিসেবে যে একটা সাবটাইটেল, বা আমি বলতে পারি একটা আলোচনার একটা উপশীর্ষক জুড়ে দিয়েছেন, সেটা খুব ভয়ঙ্কর। মঞ্চে স্বাধীনতা, বাক স্বাধীনতা, মঞ্চ কেন, মিডিয়াতেও কোনো স্বাধীনতা নেই। যাদের দেখছেন খুব স্বাধীনতা, সেগুলো সমস্ত কিছু সম্পাদকীয় নীতি বা সেটা কর্পোরেট নীতি অনুযায়ী হয়। মানে আমি কোন পক্ষে যাব, আমি কার বিরুদ্ধে কথা বলবো সেটাও কিন্তু মেপে দেওয়া আছে, আর কার সপক্ষে কথা বলবো বা কোথাও আমার পজ বা উচ্চারণ বা আমি কোনো উচ্চারণ করব না, সেটাও খুব সুন্দরভাবে তার স্বরলিপি তৈরি হয়ে আসে এডিটোরিয়াল পলিসি নামে। আমরা শুধু পারফর্ম করি। আমি তাই বলে সব মিডিয়ার কথা বলবো না, নিশ্চয়ই ব্যতিক্রম কিছু মিডিয়া আছে, সেটাই স্বাভাবিক। সুতরাং মঞ্চ যার, তার বাক স্বাধীনতা কি সত্যি থাকে? এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় এই সময় দাঁড়িয়ে তো অসম্ভব। তার কারণ আপনার বাক স্বাধীনতা যদি থাকে, বা আপনি যদি বাক স্বাধীনতা প্রয়োগ করতে যান, আপনি তো মঞ্চই পাবেন না। মঞ্চ নিয়ন্ত্রণ করে কারা?
আপনি তো ব্রাত্য হয়ে যাবেন, আপনি তো আর সুবোধ বালক হিসেবে গণ্য হবেন না। তা এই যে মঞ্চ তার, যার বাক স্বাধীনতা নেই, আর তারই বাক স্বাধীনতা সে মঞ্চে ফলাতে পারবে যে বিভিন্ন বিষয়ে শক্তিশালী, সেটা সরকার হতে পারে, সেটা রাজনৈতিক দল হতে পারে, বা সিন্ডিকেট হতে পারে, যারা তার পক্ষে কথা বলতে চায়, তার জন্য স্বাধীনতা আছে। ধরুন আমি যদি বলি যে আরজি করে যেরকম অবহেলা হয়েছে, এসএসকেএমও অবহেলা হোক, তাতে ক্ষতি কি? এই স্বাধীনতা মিলবে, কিন্তু অমানবিক শুনতে হতে পারে, কিন্তু এই স্বাধীনতা মিলবে, অনেক খুশি হবে। বাহ, তার মানে আরজি করে হয়েছে, এসএসকেএমে হলে বাধা কিসের আছে? হতেই পারে এরকম। আমাদের রাজ্যে এখন এটাই দস্তুর, এটাই নিয়ম। অর্থাৎ বাক স্বাধীনতা তার আছে যে শক্তিশালী, সে যে কোনো পক্ষের হতে পারে, যে কোনো রঙের হতে পারে, যে শক্তিশালী লবির সঙ্গে আছে, তার বাক স্বাধীনতা আছে, সে সবকিছু করতে পারে। কিন্তু যে মনে করছে যে না, আমি এই প্রতিষ্ঠান বা যা ঘটে চলেছে, আমার কাজ অতন্ত্র প্রহরীর মতো, আমি গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, আমি অন্যায় দেখলে রুখে দাঁড়াবো, পারবে না। আবার এটা ঠিক কথা, দিল্লিতে কোনো ঘটনা ঘটলে সে অন্যায় প্রতিবাদ করা যাবে, কলকাতায় সেই একই ঘটনা ঘটলে প্রতিবাদ করা যাবে না। আবার দিল্লিতে উল্টো, দিল্লিতে ঘটনা ঘটলে প্রতিবাদ করতে পারবেন না, কলকাতার ঘটনা ওখানে প্রতিবাদ করতে পারবেন। মানে এখন ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক শক্তির ভারসাম্য সমীকরণ মেপে আপনি যদি বাক স্বাধীনতা সত্যি ফলাতে চান, তাহলে আপনাকে এটা ভেবে চলতে হবে। মানে ধরুন কলকাতায় কিছু একটা ঘটনা ঘটলো, আরজি করে একটা ঘটনা ঘটলো, আমাকে চলে যেতে হবে দিল্লিতে, বা হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, মানে স্থান কাল পাত্র খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার সুযোগ হয়নি, আমি একজনের টাফ টপ করবো, আমি তাকে জিজ্ঞেস করবো, সব চোরেরা টিকিট পেলেন, আপনি কেন বেহালায় পেলেন না? আপনার এত বেহাল দশা হলো কেন? মানে চোরদের মধ্যেও কিন্তু তারতম্য আছে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে, আইনের চোখে মনে হতে পারে, চোরদের মধ্যে আবার তফাৎ আছে। হ্যাঁ, মানে ধরুন যিনি বালি চুরি করছেন, গরু চুরি করছেন, তিনি স্বীকৃত, না ঠিক আছে। আবার যে চাকরি চুরি করে ধরা পড়েছেন, তাকে বলা হলো তার কিছু হবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এবার চুরির যে তারতম্য হয়, এটা তো আমরা বুঝি না। দুর্নীতিরও তারতম্য আছে, দুর্নীতিরও রং আছে, দুর্নীতিরও ভৌগোলিক অবস্থান আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমি দিল্লিতে গিয়ে যখন আর্যিকরণ নিয়ে দারুণ বক্তব্য দিলাম, তুমুল হাততালি পড়লো, রাত্রেবেলা আপনি জানবেন কোনো না কোনো ক্ষমতাধর মানুষ আমাকে রাত্রেবেলায় নৈশ বছর ডেকেও নিতে পারে। আবার কলকাতাতে দেখবেন দিল্লি গণতন্ত্র হরণ করছেন, এই বিষয়ে আপনি বক্তব্য রাখলে আপনি স্বাধীন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে স্থান কাল পাত্র, মানে পাত্র মানে পাত্রীও আর কি, মানে আমি সব মিলিয়ে বলছি। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে নাটকের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, আমি যেটা মনে করি এটা পুরোপুরি ব্যক্তিগত মত, মহিনাথ বাবু, রঞ্জন বাবু, প্রেমাঞ্জন বাবু, নরোত্তম দা, আপনারা যারা আছেন, এটা ব্যক্তিগত মত। আমি যে ধ্রুব সত্য বলবো বা সত্য দ্রষ্টা এমনটা তো নয়, কিন্তু ব্যক্তিগত মতামতেরও তো গুরুত্ব আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, তারপর আমি এই প্রসঙ্গে আসবো। দেখুন, সত্য বলাটাও আবার খুব নান্দনিক এবং রুচিসম্মত হওয়া দরকার। সব সত্য সত্য নয়, সব সত্য প্রকাশ করা যায় না। আবার অর্ধ সত্য অনেক সময় ভয়ঙ্কর ভাবে মানুষকে নাড়া দিতে পারে। এবার শিল্পে কি সত্য খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সে সত্যের ঋতরূপ, অর্থাৎ যে সত্য স্থান কাল পাত্র সমস্ত কিছু নিরিখে একই থাকবে, যাকে অনেকে ব্রহ্ম সত্য বলেন, সেই ব্রহ্ম সত্য আর এমনি নিছক সত্যের মধ্যে তফাৎ আছে। অর্থাৎ দিল্লিতে যাহা আমার কাছে সত্য, সেটা কলকাতায় সত্য নাও হতে পারে। সত্য যদি জনপ্রিয়তা আর সত্য যদি নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তাহলে সেটাও ভয়ঙ্কর হতে পারে।
কারণ পৃথিবীতে একটা সময় গ্যালিলিও থেকে কোপারনিকাসকে তো এরই বিরুদ্ধে লড়তে হয়েছিল। একজন বলছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আরেকজন বলছে এটা সম্ভব নাকি, যেখানে পবিত্র ঈশ্বরের পুত্র জন্মেছেন, সূর্য কোথাকারকে, সূর্য তার পাশে ঘুরবে, এবং অধিকাংশ মানুষ সেটাই বিশ্বাস করছে। সুতরাং সংখ্যা গরিষ্ঠ যা ভাবছে বা যাহাই জনপ্রিয় তাহাই সত্য নয়। আবার দেখুন, এই ইদানিংকালে আপনারা জানেন বেশ কিছু গান এবং সেই নাচের ভিডিও নিয়ে বাদশা থেকে হানি সিং, বিখ্যাত বিখ্যাত মানুষজন, সেগুলো নিয়ে বিরাট সরব হয়েছে, তারা খুব জনপ্রিয়। আপনি বিসমিল্লাহ বা পণ্ডিত রবিশঙ্কর বা আপনি আলী আকবর খান রাস্তায় শুনতে পাবেন? পাবেন না, কিন্তু এদের গান শুনতে পাবেন। তাহলে কি এরা শিল্পী নয়? শুধুমাত্র যারা চটুল গান গাইছেন তারাই শিল্পী? তার মানেটা হচ্ছে জনপ্রিয়তা, সংখ্যাগরিষ্ঠতা, গরিষ্ঠ মানুষের মত, এমনকি পত্র পত্রিকায় যা বিজ্ঞাপন যা দেখতে পাচ্ছেন তাহাও সত্য নয়। তাহলে সত্যটা কি? আর সেই সত্যের সঙ্গে নাটকের সম্পর্ক কি? আর নাটকের কন্টেন্টের সঙ্গে সেই সত্যের সম্পর্ক কি? আমি যে কথা বলছিলাম, দেখুন সব সত্য নিয়ে আমি বলছিলাম, আবার অর্ধ সত্য খুব ভয়ঙ্কর সেটাও বলছিলাম। দেখুন, আমার মাঝে কিছুদিন বিশ্বাস জন্মেছিল কাঁচা ফলমূল খেলে বোধহয় খুব উপকার পাওয়া যায়। আমি একজন বিখ্যাত ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলাম। আমার মতো অর্বাচীন সাংবাদিকদের একটা সুযোগ থাকে, জানেন, যে কোনো বিষয় বিশেষজ্ঞদের অর্বাচীন প্রশ্ন করতে আমাদের পাবে না, মানে লাইসেন্স টু শুট, মানে যা কিছু ইচ্ছে করলে আমরা প্রশ্ন করতে পারি। মানে ময়না বাবুকে আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারি, নাটক লিখতে আপনার কেমন লাগে। রঞ্জনদাকে প্রশ্ন করতে পারি, আচ্ছা নাটক সমালোচনা করতে কেমন লাগে। নরোত্তম দাকে জিজ্ঞেস করতে পারি, নাটক করতে কেমন লাগে। আবার যে মায়ের সন্তান ধর্ষিতা হয়ে খুন হয়েছে তাকেও জিজ্ঞেস করতে পারি, আপনার এখন কেমন লাগছে। সুতরাং সাংবাদিকদের এই অর্বাচীন একটা প্রতিষ্ঠা পেয়েছে। তা আমি ওই কারণেই আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, এই যে সকালবেলায় কাঁচা হলুদ খাওয়া, সিয়া সিড খাওয়া, এই সমস্ত সব কাঁচা খেলে তাহলে খুব ভালো হয় নিশ্চয়। তো উনি বলেছিলেন সে তো কুইনেন পাতাও, মানে কুইনেন যা দিয়ে প্রস্তুত করা হয় সেটা চিবিয়ে খেলেও তো হয়। অনেকে বলেছিল না যে পেঁপের পাতা নাকি করোনার সময় চিবিয়ে ফেলে নাকি বিরাট, অনেকে বলে পেয়ারা পাতা চিবিয়ে খেলেও, কিন্তু তার মধ্যে যদি পোকা থাকে, কীট পতঙ্গ থাকে, যেটা আনুদাক্ষণিক অর্থাৎ চোখে দেখা যাচ্ছে না, সেটা কিন্তু আপনার হিতে বিপরীত করবে। তাহলে তো এত ওষুধ তৈরি হতো না, তাহলে লোকে ওষুধ তৈরি করতো না, তাহলে তো কাঁচাই খেয়ে নিত সব। সত্যটা অনেকটা তাই, জানেন, আমি যাহা সত্য দেখছি সেটা যদি নাটক, চলচ্চিত্র, উপন্যাসে হুবহু লিখে দিই, তাহলে বোধহয় সে সত্যটা বোধহয় সেভাবে সমাজে প্রকাশ পায় না, নান্দনিকভাবে প্রকাশ পায় না। সবই তো সত্য, সবকিছুই তো জানি। একবার সত্যজিৎ রায়কে ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মনে করেন না নারী পুরুষের সম্পর্ক নিয়ে আপনার ছবিতে বা ভারতীয় ছবিতে স্পষ্ট দেখানো হয় না? তখন গোদা, চুপো, সাবরোল, নুভেল বাগ অর্থাৎ ফরাসি নবতরঙ্গের চলচ্চিত্রকাররা নারী পুরুষ তাদের শারীরিক সম্পর্ক নিয়ে একের পর এক গভীর ছবি করছে। তা সত্যজিৎ রায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ছবিতে তো সেরকম দেখা যায় না। সত্যজিৎ রায় খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন। দেখুন, একজন নববিবাহিত একজন নারী আর পুরুষ তারা একটি ঘরে প্রবেশ করলেন, দরজা বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে তারা বেরিয়ে চলে গেল। ওই ঘরের ভেতরে কি ঘটছে সেটা আমি না দেখালেও পারি, সে সত্য মানুষ তার মতো করে ভেবে নিতে পারে। সুতরাং সেই হিসেবে নগ্ন বা সেই হিসেবে সবকিছু দেখানোর দরকার নেই। আমি এই কথাটা এই কারণে বললাম, সব সত্য নান্দনিকভাবে প্রকাশ করা যায় না। এমনকি সোনার মধ্যেও খাদ মেশানো হয়, কারণ সোনাটা যাতে দাঁড়িয়ে থাকতে পারে সময়ের সিঁড়িতে, যাতে সেই অলংকারটা যাতে ঠিক থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি খাদ মেশাতে গিয়ে পুরোটাই খাদে পড়ে গেছি, মানে খাদে পড়ে গেছি? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই সময় তো চিন্তাবিদ মানুষরা আছেন। আমি এই সময় তো বিশ্বাস করি খুব গভীর যেসব মানুষরা ভাবতে পারেন, চিন্তা করেন, সত্যি কথা বলতে চান,
নাটকে, চলচ্চিত্রে, উপন্যাসে যারা এই সময়টাকে খোদাই করতে চান তারা আছেন। আমরা হয়তো এই এত আলোর ভিড়ে তাদের চোখে পড়ছে না, হয় না পূর্ণিমার জ্যোৎস্নার রাতে নক্ষত্র যেমন চোখে পড়ে না, তেমন সেই সমস্ত নক্ষত্ররা আছে, কিন্তু আমরা বড় বেশি, আমরা যেহেতু জনপ্রিয়তার মধ্যে, আমরা সংখ্যাগরিষ্ঠতা, যারা শক্তিশালী তাদের মধ্যে আমরা সত্যকে খুঁজে রাখার চেষ্টা করি এবং আমরা না অনুশীলন করি না। আমি আগের দিনও বলছিলাম, রঞ্জনদা আপনারাও ছিলেন, এবং যত সময় যাচ্ছে যে জীবনের সমস্ত আনন্দ আমরা অনেক সময় এমন কবির কাছ থেকে খুঁজে পাচ্ছি যে কবি তার সময় প্রাপ্ত ছিলেন। আমি জীবনানন্দ দাশের কথা বলছি, আমি নবারুণ ভট্টাচার্যের কথা বলছি। আমার না খুব নিজের সঙ্গে, মানে আমার নিজেকে মাঝে মাঝে সাংবাদিক হিসেবে মনে হয় যে আমি কতটা অর্বাচী, যে আমি নবারুণ ভট্টাচার্যের একটা পূর্ণাঙ্গ, একটা একটা বিরাট অংশ তুলে ধরলাম না, হয়নি। অনেককে চিনতে পারা যায় না, জানেন, সময় তাদের চিনিয়ে দেয়। আমার স্থির বিশ্বাস যে আজ থেকে 10 বছর আগে নবারুণ ভট্টাচার্যকে যত মানুষ চিনতেন, তার মৃত্যুর 10 বছর বাদে তার 10 কেন, তার 100 গুণ মানুষ তাকে চিনতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মধ্যে অত্যন্ত বিধগ্ধ মানুষরা আছেন, কিন্তু আমরা তাদের চিনতে পারি না। আমরা চেনার জন্য অমুক ভূষণ, অমুক শ্রী, অমুক সম্মান, এগুলো না পেলে আমরা চিনতে চাই না। মানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যদি কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট না পেতেন, বা রবীন্দ্রনাথ যদি নোবেল পুরস্কার না পেত, তাহলে কি আমরা তাদের সেই জায়গায় আমরা তাদের রাখতাম? এমন অসংখ্য মানুষ আছেন তো যাদের তো আমরা সে জায়গায় রাখি না। এমনকি আমি একটু ইনক্লুড করি, ঋত্বিক ঘটক, মারি সিটেন যদি না এসে ওর ছবির প্রশংসা করতেন, ঋত্বিক ঘটকও আমাদের কাছে সেই অন্ধকারেই থাকতেন হয়তো। মানে ঋত্বিক কুমার ঘটক তো কোনো পুরস্কার সে অর্থে পাননি, এবং আম জনতা তো তার ছবি দেখেনি। একমাত্র সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, কুমিগাইন বাঘাবাইন ছাড়া আর কোনো ছবি তো বক্স অফিসে সেই হিসেবে জায়গা করে দিতে পারেনি। যদিও পথের পাঁচালী নিয়েছিল অন্য কারণে, সেটা ফিল্ম সোসাইটি আন্দোলনের একটা বিরাট প্রভাবে প্রচুর মানুষ দেখেছিলেন কলকাতাতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে সত্যি কথা বলা খুব খুব শক্ত। দেখুন, আর্যিকরের ঘটনা নিয়ে একটাও কি ছবি হলো না? আমি একটা নাটক ছিল সাংঘাতিক, আর্টুরুই, সেই নাটকটা আমি পেয়েছিলাম, দু একজনকে বললাম, সাহস পেল না। আর্টুরুইটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আরজি করে যা যা ঘটনা হয়েছে হুবহু, মানে এরকম একটা মহাপ্রজ্ঞাবান নাট্যকার কি করে জন্মালো, অত বছর আগের ঘটনা, মানে পরের ঘটনা কি করে অত বছর আগে বলে দিতে পারে, এটা আমার কাছে বিস্ময়কর। আমি রঞ্জনদার কথা শুনলেই বলবো যে এরাই হচ্ছে সত্যদ্রষ্টা। দেখুন, পৃথিবীতে যত স্বর, যত সুর হবে সেটাও তো বেঁধে দেওয়া আছে, সেটা পাশ্চাত্যে অক্টেভে বাঁধা আছে আর আমাদের স্বরলিপিতে বাঁধা আছে। আসলে এই সমস্ত নাট্যকাররা বা এই সমস্ত যারা মহা সৃষ্টিধর মানুষ, তারা জানেন, যেমন আগাথা ক্রিস্টিতে যত ধরনের বিষ প্রয়োগ হয় তার বাইরে কোনো বিষ প্রয়োগ আর হতে পারে না। যত ধরনের বিষ প্রয়োগ, এআইও পারবে না। যত ধরনের বিষ প্রয়োগ গোয়েন্দা কাহিনীতে আগাথা ক্রিস্টি তার পরিষ্কার তার কোনো না কোনো কাহিনীতে দিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময়তে দাঁড়িয়ে তাহলে কি আমরা সত্যি কথা বলতে পারছি না? সত্যি কথা বলার জন্য যে সাহস থাকে, সে সাহস কি আমাদের আছে? নেই। কেন নেই? কারণ আমরা অনেকেই জানি সুখে থাকতে ভূতে খেলে। যে দেখুন, সংবাদ করার জন্য, নাটক করার জন্য বা সিনেমা তৈরি করার জন্য কিন্তু আপনাকে বড়জন ব্যান করে দিতে পারে, নিষিদ্ধ করতে পারে।
কিন্তু আপনার বিরুদ্ধে যে কেসগুলো আসবে সেগুলো এত সুন্দরভাবে সুচারুভাবে গোছানো থাকবে এবং সেটা এত খারাপ হবে যে আপনি লোক সমাজে মুখ দেখাতে পারবেন না। আপনি পারবেন মুখ দেখাতে? লোকে কি বলবে? শুধুমাত্র তা হবে না, ধরুন এক্স নামক একজন মানুষ খুব বিরোধিতা করছেন, তার বিরুদ্ধে এত নক্কারজনক একটা কদর্য একটা কাদা লাগিয়ে দেওয়া হবে, সে তো 3 বছর লেগে যাবে তার প্রমাণ করতে তিনি নির্দোষ। এবং প্রথমে যখন টেলিভিশনে দেখা যাবে তখন বলছে হ্যাঁ ঋতব্রতর গোপ দেখে মনে হয়েছিল ওর মধ্যে এরকম একটা ব্যাপার আছে, অনেক জ্যোতিষ দেখে ভয় হলো না এরকম কাজ করতে পারে। কেউ কেউ বলবে যাহা রটে কিছু তো বটে। তা এই বিষয়গুলো না বুদ্ধিমান মানুষরা এগুলোর মধ্যে থাকতে চান না, তারা জানেন শুধু শুধু আমি বলবো কেন। এখন প্রশ্ন হচ্ছে কেউ না বলতে বলতে এখন কেউই বলছে না, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কন্টেন্ট বা আমাদের যে দার্শনিকতা, সে দার্শনিকতায় আমরা বোধহয় কোথাও নিজেরাই জ্ঞান পাপীর মতো সব বুঝে চুপ করে রয়েছে। এই যে চুপ করে থাকা, এটা আপাত স্বস্তির, কিন্তু জেনে রাখুন দীর্ঘকালের অস্বস্তি এই আপাত স্বস্তিটাকে আসলে নষ্ট করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কেএলটি বা গুটি কয়েক মানুষ তারা কি পারবে গোটা বিষয়টাকে একেবারে পরিবর্তন করতে? আমার মনে হয় পারে। কেন কি জানেন? ধরুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেকেই ব্যান করে দেওয়া হচ্ছে, নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু সবাই কি চুপ করে রয়েছে? সবাই কি জেনে নিচ্ছে? মানছে না। এখন দেখুন শাসক যতই ক্ষমতাশালী হোক না কেন, তারাও কোথাও কোথাও তারাও কিন্তু সময়ের কাছে এবং সম্মিলিত মানুষ, তাদের সংখ্যা খুব কম হতে পারে, তাদের কাছে কিন্তু মাঝে মধ্যে তারা তো নিরাপত্তাহীনতায় ভোগে, সেই নিরাপত্তাহীনতা থেকে তারা ভয়ে পেতে শুরু করে। এখন সেই ভয় পাওয়ানো অথবা অন্ধকারে আলো জ্বালানো, সেই কাজটা কি আমরা করতে পারছি? আমার কেন জানি মনে হচ্ছে অদূর ভবিষ্যতেই করতে পারবো। শুধুমাত্র আমাদের এই যে আজকে যে আমাদের আলোচনা চক্র, এই ধরনের আলোচনা চক্র ধীরে ধীরে আরো বাড়াতে হবে এবং এই বাড়িয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি শেষ একটা কথাই বলবো, তার কারণ এখানে আমাদের বক্তারা রয়েছেন, আর এমন বিষয়ে, এ বিষয়ে তো পুরো ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। এ বিষয়ে এত উদ্ধৃতি দেওয়া যেতে পারে, সে উদ্ধৃতি তাহলে বলে যেতে হবে। তার কারণ পৃথিবীতে সবাই বলেছে। আপনি যার কথা বলবেন, 19 বছর বয়সে কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন আর্তুর র্যাবো। র্যাবো বলেছেন কবি, দার্শনিক, সাহিত্যিক, চলচ্চিত্রকার তখন ছিলেন না, কিন্তু যারা নাটক রচনা করে তারা যদি সত্যদ্রষ্টা না হয় তাহলে তারা সৃষ্টিশীল নয়, আর যারা সৃষ্টিশীল নয় তারা কালের নিয়মে হারিয়ে যাবে। মানে আপনি যে কোনো, মানে আপনি দেখুন, মানে যে কোনো আপনি এ থেকে জেড পর্যন্ত আপনি যে কোনো একটা বর্ণ তুলে, একটা আপনি হরফ অক্ষর তুলে নিন, অ্যালফাবেট তুলে নিন, আপনি দেখবেন সেখানে একজন না একজন কোটেশন লিখেছে। আসলে এটাই সত্যি। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের চর্চা সত্যি কি বাড়ানো যাবে? আমরা কি শুধু মলাট পড়ব? আমরা কি তার ভেতরে ঢুকবো না? আমরা কি শুধুমাত্র, ধরুন মৈনাক বাবু আর রঞ্জন দা বা প্রেমাঞ্জন দা কালকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল, আপনি দেখবেন ভিড় বেড়ে গেল। পরাগদা কি আগে অভিনয় করতেন না? এখন পরাগদা যদি নাটকে অভিনয় করে মানুষ চলে আসবে। অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করলে সবাই ছুটে আসবে। পরাগদার কথা বললো বলে আমি এটা আসলে পরে ভুলে যাব বলে, বিলেঘাটায় অনেক বছর আগে একটা ফেস্টিভ্যাল ছিল, নাট্য উৎসব, আমি আর পরাগদা ছিলাম আর কি। পরাগদা উদ্বোধক, আমি চিফ গেস্ট, ব্যাপারটা এই জন্য বললাম, আমি দুজন একসঙ্গে পাশাপাশি ছিলাম। হঠাৎ কি প্রচুর ভিড়, মানে গোটা
প্রাঙ্গণটা ভরে গেছে। তা আমি পরানদাকে পরে বললাম, পরানদা যখন আপনি গণনাট্যের সঙ্গে অভিনয় করতেন, 2-4টে লোক থাকতো, সেই আপনি আজকে যদি অভিনয় করতেন, সেই গণনাট্যেই থাকতেন, কেউ আসতো না। তাহলে এই দর্শকদের কোনো মানে হয় না আর কি। তা পরানদা একমত হয়েছে যে এই দর্শকরা শুধুমাত্র পরানদার জন্য এসছে আর কি। এই সময় পরানদা। এখন ব্যাপারটা হচ্ছে যে আলোচনা হবে অবশ্যই আমি আবার ফিরে যাই স্থানকাল পাত্র। একজন আমাকে বললেন, বিখ্যাত ফিল্ম প্রডিউসার, আমাদের ইম্পারও সদস্য, আমাদের ঋতুব্রত এবার খুব সাহসী ছবি করছি। আমি বললাম, তাই? বাহ। মানে উনি জানেন আমি সাহসী ব্যাপারটা পছন্দ করি, নিজে সাহসী কিনা জানি না। আমি বললাম, বাহ, খুব ভালো। বলে, খুব সাহসী ছবি, খুব ঝুঁকি নিয়ে করছি। আর ব্যাপারটা খুবই ভালো। বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনাটা, অন্তর্ধান রহস্য। আমি বললাম, দাদা সে তো 30 বছর আগে হয়ে গেছে, মানে 20 বছর আগে, 2 দশক আগে। মানে এতে কি সাহস দেখাচ্ছেন আপনি? বলছে, না মানে তুমি বুঝতে পারছো এটা প্রভাবশালী। কিসের প্রভাবশালী? মরা হাতির তো লাখ টাকা দাম শুনেছি, কিন্তু মরা রাজনৈতিক দলের তো 1 টাকাও দাম নেই। আপনি কিসের সাহসিকতা চলছে এটা? এখন ব্যাপারটা হচ্ছে যে স্থানকাল পাত্র। আসলে আমাদের একটা মুশকিল হয়েছে, যে মুশকিলটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। অর্থাৎ জানি তো পৃথিবীতে কোনো জায়গায় শূন্যস্থান থাকে না, কোথাও হাওয়া নেই এটা হতে পারে না, এবং সেখানে ঠিক হাওয়া চলে আসবে। ঠিক সেরকম ভাবে সাহসিকতা নেই, সাহসিকতাও তৈরি করতে হবে, বাজারে বিজ্ঞাপনও দিতে হবে। সেই সাহসিকতার জন্য একজন সাহসী মানুষ তিনি ছবি করলেন 20 বছর আগে একটি ঘটনা নিয়ে। এখনের ঘটনা নয়, কিন্তু 20 বছর আগের ঘটনা। এখন তাও করতে পারতেন। তার সঙ্গে যদি মেডিকেল কলেজ, আর্চি করের ঘটনা এসব যদি যোগ থাকতো, তাহলে বুঝতাম যে অতীত এবং বর্তমান সব মিলে খুব সাহসী ব্যাপার হয়েছে। এখন সাহসিকতা থেকে শুরু করে সত্যি কথা বলাটাও না লোকে বিজ্ঞাপনের মধ্য দিয়ে পেতে চায়। আমার মনে হয় যে চলচ্চিত্রের ক্ষেত্রে, আইপিটি এর ক্ষেত্রে, আইপিটি এর তো একটা বিরাট অবদান আছে আমাদের বাংলা সংস্কৃতিতে, এবং ফিল্ম সোসাইটি আন্দোলনেরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এরা পরবর্তীকালে চলচ্চিত্রকারদের কার্যত নেতৃত্ব দিয়েছে ফিল্ম সোসাইটি আন্দোলনে যেসব মানুষরা ছিলেন। আমার কোথাও যেন মনে হয় এখন কন্টেন্ট যেহেতু মানুষকে প্রভাবিত করতে পারছে না, এবার সাধারণ মানুষকে কন্টেন্ট প্রভাবিত করতে হবে। অর্থাৎ তাদের এমন মানুষকে জয় তিলক পরিয়ে দিতে হবে যার কোনো বিজ্ঞাপন নেই, অথচ যার ভেতরে গভীরতা আছে, যে এই সময় আমার কথাটা বলছে। সেজন্য দরকার অনুশীলন, সেজন্য দরকার লিটল ম্যাগাজিন পড়া, সেজন্য দরকার গ্রুপ থিয়েটার দেখা, ছোট ছোট দলের নাটকও দেখা। তার কারণ বড়দের দিয়ে আর কিছু চলে আসবে না। যারা সরকারি সুযোগ সুবিধা পায় তারা দিয়ে কিচ্ছু হবে না। যারা পুরস্কার পেয়ে গেছেন তাদের দিয়েও কিছু হবে না। এখন এই চর্চাটা, এই আগুনের অন্ধকারের মধ্যে এই আগুনের মশালটা নিয়ে দৌড়াবে কারা? এটা কিন্তু সাধারণ মানুষ, আমাকে আপনাকেই করতে হবে। আমি আর বেশি কিছু বলবো না, শুধু শেষ করব জন-পল সার্ত্রের বিখ্যাত নোবেল পুরস্কার পাওয়ার পর জন-পল সার্ত্র খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিজে এই কারণে তিনি বারবার লিখেছেন, নিজেকে ক্ষমা করতে পারেননি। রেডিওতে লিখছিলেন বসে বাড়িতে, রেডিওতে শুনলেন হঠাৎ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই প্রগল্ভতায় তিনি একটু জল খেয়ে ফেলেছিলেন উত্তেজনায়, তারপরেই লিখতে বসেছিলেন কেন তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করবেন। আমার জন-পল সার্ত্রের কথা খুব মনে পড়ছে, এবং পৃথিবীর ইতিহাসে এটাই সত্যি। ঋত্বিক কুমার ঘটক থেকে, জন-পল সার্ত্র থেকে শুরু করে মার্সেল প্রুস্ট থেকে, এরকম আমরা অসংখ্য মানুষের কথা বলতে পারি যারা কোনো পুরস্কার পাননি, স্বীকৃতি পাননি, কিন্তু যারা আজকে আমাদের চেতনায় স্তম্ভ হয়ে রয়েছে। আমাদের এই মানুষগুলোকে খুঁজে পেতে হবে, এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় কাজ। সেকালে এই ঘটনা কিন্তু ঘটেছিল। মানুষ তারা কিন্তু যৌথ খামারেরও স্বপ্ন যেমন দেখেছিলেন, তেমন তারা নামহীন, গোত্রহীন, অজ্ঞাত মানুষের লেখাপড়া বা তাদের নাটক দেখা, গান শোনা
তারা এইটা প্র্যাকটিস করেছিল, অনুশীলন করেছিল। আমরা কি সেই অনুশীলন করতে পারবো? এটাই আমার প্রশ্ন। বহু বছর ধরে আমার দু একটা কথা মনে হচ্ছে, সেগুলো একটু বলি। এক নম্বর হচ্ছে জয়া পল বুরো বলছেন এক জায়গায়, উই ক্রিয়েট আর্ট টু ডিফাই ডেথ। আমরা মৃত্যুকে অগ্রাহ্য করি শিল্প সৃষ্টির মধ্য দিয়ে। আমার মনে হয় এই কথা খুব প্রাসঙ্গিক। একই সঙ্গে গিরিশ কর্নারের একটা কথা বলি। উনি বলছেন, যেই মুহূর্তে থিয়েটার নির্বাক হয়ে যাবে, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবে, সে মৃত্যু পরোয়ানায় সই করবে। আমরা ঋতব্রতর কথার মধ্য থেকে আমার যেটা মনে হয়েছে, আমি যেটা চার্ট আউট করতে পারলাম, কিছুটা ঋদ্ধ হলাম, ভাবিত হলাম যে তাহলে কি সত্য যদি ব্রহ্ম হয় আর ব্রহ্মই যদি সত্য হয়, তাহলে ওই সত্যটাকে, ব্রহ্ম সত্যটাকে ওইভাবে, ওই ফর্মে আমরা থিয়েটারে কি আনতে পারবো না? তাহলে কি কৌশলী হতে হবে? আমাদের বেশ কিছুটা ফেব্রিকেট করতে হবে, নাকি আমাদের একটু অন্য পথে হাঁটতে হবে, সুচতুরভাবে চলতে হবে? আমার এক্সিকিউশনের দিক থেকে আমাকে ভাবাবে। আবার একই সঙ্গে ভাবছি, তাহলে নীল দর্পণ, দীনবন্ধু মিত্র, বা পরবর্তীতে আমরা এসে দেখলাম উৎপল দত্ত লিখলেন সূর্য শিকার, যেখানে কলহনের কথা, ইতিহাসও পাই কলহনের কথা, একেবারে ট্রু স্টোরি, বেসড অন ট্রু স্টোরি। সমুদ্রগুপ্তের সময় যেখানে বৌদ্ধ সন্ন্যাসী কলহন সত্য কথা বলার জন্য সমুদ্রগুপ্তকে জীব কেটে দিয়েছিল। তাহলে কি আমার পরিণাম ওরকম হতে পারে? হলে তো আমি আর কথাই বলতে পারবো না। তাহলে কি সুচতুর হওয়াটাই বাঞ্ছনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাকে ভাবায়। এই জায়গা থেকে আমরা যাচ্ছি এইরকম ভাবনা নিয়েই, এরকম একটা কনসিয়াস লেভেল নিয়েই যাচ্ছি শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়।